দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ফাতিহা শাফি। আপনারা জেনে থাকবেন এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার, বিনিয়োগ, অর্থনীতির আদ্যোপান্ত নিয়ে কথা বলে থাকি। আজও কিন্তু সেই ধারাবাহিকতার আমরা রেখেছি। আমরা যেরকমটা জানি যে একটি দেশের বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটি আগামী দিনের অর্থনৈতিক দিক নির্দেশনা। বাজেটে কী ধরনের করনীতি নেওয়া হচ্ছে, কোথায় বিনিয়োগ বাড়ানো হচ্ছে, ব্যাংকিং খাতকে আসলে কি ধরনের সুযোগ দেওয়া হচ্ছে এবং এসব সিদ্ধান্তের কি প্রভাব পড়ছে অর্থনীতিতে, সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকের আলোচনায় তুলে ধরার চেষ্টা করব। তাই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমরা রেখেছি জাতীয় বাজেট, ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ, সুযোগ ও অর্থনীতিতে এর প্রভাব। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ অতিথি। আমার সাথে প্রথমেই যিনি আছেন তিনি হচ্ছেন মোহাম্মদ জালাল উদ্দিন, ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক বিশ্লেষক, সংসদ সদস্য, চাঁদপুর 2। আমন্ত্রণ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। এবং আমার সাথে আরও আছেন মোহাম্মদ খুরশিদ আলম, সাবেক ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ওয়ালাইকুম আসসালাম। যেরকমটা আমরা বলছিলাম যে একটি দেশের মানে চালিকা শক্তি কিন্তু আসলে অর্থনীতি, এবং জাতীয় বাজেট কিন্তু রাজস্ব খাতে আসলে কি কি প্রভাব বিস্তার করে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে যাচ্ছি সেটি হচ্ছে এবারের বাজেটে ব্যাংকিং খাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সেটি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য এটিএন বাংলার সকল কলাকুশলীদেরকে, এবং এই অনুষ্ঠানটা কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে যারা সরাসরি দেখছেন বা পরে দেখবেন, সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আপনার মূল্যবান প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনার প্রশ্ন বাজেট এবং ব্যাংক নিয়ে প্রশ্নটা, তাহলে প্রথম বুঝতে আমার বাজেটটা কি। কারণ বাজেটের অনেকগুলি অঙ্গ প্রত্যঙ্গ থাকে, তার মাঝে একটা অঙ্গ হলো ব্যাংক। বাজেট নিয়ে অ্যাকচুয়ালি সংসদের বাইরে অনেক কথা হয়েছে। কেউ বলছে যে এটা একটা বিরাট বাজেট, বিশাল বাজেট। অনেকে বলছে এই বাজেটটা এত বড় করার কারণ কি, ওনারা কি আবার লুটপাট করবেন কিনা, নাহলে এত বড় বাজেট দেওয়ার কারণটা কি। আমি শুধু এটাকে আগে প্রথম ক্লিয়ার করে আমি ব্যাংকিংয়ে যাব। আপনার যে প্রশ্নটা বর্তমানে দেশে, এলাকায়, হাটে বাজারে মানুষের মাঝে গুঞ্জন চলছে, সেটাই আমি প্রথম ক্লিয়ার করতে চাচ্ছি। এই বাজেটটা কিন্তু আসলে বড় বাজেট না। আর আমি যদি বললাম যে বড় বাজেট না, এটা কেউ বিশ্বাস করবে না। বাজেট এটা একটা একটু ম্যাথমেটিক্যাল টার্ম, এটা ভাবার বিষয় না, আবেগের জিনিস না। বাজেট নির্ধারণ করা হয় নর্মালি একটা দেশের জিডিপিকে কেন্দ্র করে। আমাদের দেশের যে জিডিপিটা আছে, জিডিপির আকার কত? 68,000 লক্ষ কোটি টাকা বোধ হয়, বা প্লাস মাইনাস কিছু হবে। যে জিডিপিটা যাই হোক না কেন, তার কত অংশ বাজেট নির্ধারণ করলো, ওটা হলো মুখ্য বিষয়। আমরা এবছর এই সরকার, আমাদের সরকার বা বাংলাদেশ বর্তমান সরকার, বাজেটের 13.5% মতন ওনারা এই অ্যাকচুয়ালি লক্ষ্যমাত্রা ধরেছে বাজেটটার আকারটা। দেখেন আমাদের পাশের দেশ নেপাল, তাদের জিডিপির তারা 18%, পাকিস্তান 20%, ইন্ডিয়া 15%, ইউরোপের ম্যাক্সিমাম দেশ তাদের জিডিপির 40, 45, 55% তারা জিডিপির বাজেটে তারা আকার হিসাবে ধারণ করে। আমরা 13.5%। অন্য দেশের তুলনা করলে কি আমরা কি আমাদের বাজেট কি আকার বড়? এই একটা সাইড। সেকেন্ডলি আমরা জনসংখ্যা আছে 18 কোটি। 18 কোটি লোকের এই যে বাজেট ঘোষণা করছে সারা জিডিপির 13.5%, এটা তো একেবারে স্মল, একেবারে স্মল একটা বাজেট। এটা বিশাল বাজেট না, বড় বাজেট না। হ্যাঁ, তবে একটা দিক দিয়ে কনসিডার করলে আপনি বড় বলতে পারেন। যে সরকার এই বাজেটটা ঘোষণা করেছেন, সে সরকারের বয়স মাত্র 4 মাস, অথবা বিগত
গত বছর যে বাজেটটা ঘোষণা করছে সে তুলনা করলে এবং এই ইয়াটাকে আপনি 4 মাসকে কনসিডার করলে সেক্ষেত্রে বড় বলা যায় যে 4 মাসের একটা সরকার এই 13.5% একটা বাজেট ঘোষণা করলো, সেদিকে আমরা বড় বলতে পারেন। কিন্তু বিশ্ব, আমাদের প্রতিবেশী দেশ, অন্য দেশের তুলনায় এটা কোনো অবস্থাতেই বড় বাজেট নয়। আর এখানে আমরা যে লক্ষ্যমাত্রা ধরেছি যে আমরা এটা রাজস্বটা আদায় করব, সেটা খুব বড় না। এবং সেখানে আসলে বয়স হয়েছে তো সব কিন্তু মাথায় রাখা যায় না, এই জন্য একটু নোট দেখি বলি। আমাদের 6,95,000 কোটি টাকা, হ্যাঁ, তার মানে কি এটা, আর বাজেট ঘাটতি নিয়ে অনেকে কথা বলেন যে আমাদের বাজেট ঘাটতি 2,43,000 কোটি টাকার। এই এই টাকাটা তো কোনো অবস্থাতেই এটা পূরণ করা সম্ভব না। জি, আপনি যেরকমটা বলছিলেন আসলে এই বাজেটটা আসলে সেরকম বড় বাজেট নয় আপনার ভাষ্য অনুযায়ী। বড় বাজেট ম্যাথমেটিক্যাল টার্মে 18 কোটি মানুষের তুলনায় সেই দৃষ্টিকোণ থেকে আসলে প্রশ্ন রাখতে চাচ্ছি যে এই যে ভঙ্গুর অর্থনীতি, সেই ভঙ্গুর অর্থনীতিকে টেনে তোলার জন্য এই বাজেট কি সক্ষম হবে বলে আপনি মনে করছেন? আমি সেটাই তো আসতেছি, ব্যর্থতা তো আসবে। যদি বাজেট যা ঘোষণা করছে, একটা তো পার্সেন্টেজ দিছে যে এটা আমরা রাজস্ব আদায় করব, আরেকটা হলো ঘাটতি বাজেট। নর্মালি যখন ঘাটতি বাজেটটা যখন ফুলফিল করতে না পারে, তখন তো বাজেটের সার্থকতা ব্যর্থতা সামনে চলে আসে। আমি এই ঘাটতি নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি যদি আমার ঘাটতি, যেটা এখন সবাই বলতেছে এই ঘাটতি পূরণ করা সম্ভব না, তার কারণ আমাদের ব্যাংকিং অবস্থা, আমরা ব্যাংকে আসলে আমি মানে ক্রমান্বয়ে ব্যাংকের দিকে আসলাম। সেই ঘাটতির দিকে আমরা আসছি, আমরা ব্যাংকের প্রশ্নে চলে যাচ্ছি। না, আমরা ওই কথা না দিলে আপনার কিন্তু এটা ক্লিয়ার হবে না। এই ঘাটতি যেটা আমাদের আছে সেটা হলো মাত্র 2,43,000, মাত্র বললাম এই কারণে আমরা কিন্তু 18 কোটি লোক, অনেকে বলে 20 কোটি লোক। আমাদের এই 18 কোটি লোকের ভিতরে আমরা ট্যাক্স দিই মাত্র 3.5 লাখ লোক ট্যাক্স দেই। অর্থাৎ টিন আছে আমাদের, হ্যাঁ, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আছে আমাদের মোর দেন 10 লক্ষের উপরে, কিন্তু আমরা ট্যাক্স দিই মাত্র 3.5 লাখ%। তার বাকি অলমোস্ট 60% লোক আমরা ট্যাক্স দেই না। তো এই যে 2,43,000, এটা কত? মাত্র বাজেটের পয়েন্ট মানে 3.5% মতন। আমরা যদি এই বাকি 60% লোকদেরকে, টিনদারি যারা আছে, এদেরকে একটু উৎসাহিত করলে, অনুপ্রাণিত করলে এই ঘাটতি পূরণ করা কোনো অসম্ভব না, কোনোভাবেই এটা অসম্ভব না। এটা অতি সহজ একটা ব্যাপার। জি, আমরা সেই বিষয়ে তাছাড়াও আরো পয়েন্ট আপনার যদি শুনতে বলার দরকার, আমরা পরবর্তীতে আবারও সেই পয়েন্টগুলো শুনবো। আমরা আপনার সহ আলোচককে একটু সুযোগ করে দিতে চাচ্ছি। আপনার কাছে আমার সহ আলোচক একজন বিজ্ঞ ব্যাংকার, উনি বাংলাদেশের ডেপুটি গভর্নর, এবং উনি মানে ব্যাংকের একেবারে সেন্ট্রাল ব্যাংকের শুরু থেকে শেষ পর্যন্ত যে পদবি এক্সিকিউটিভ ডাইরেক্টর, তারপর সরকার ওনাকে ডেপুটি গভর্নর হিসাবে উনি কাজ করেছেন। ওনার জ্ঞানের সাগরের কাছে আমি অনেক ছোট, আমি বিশ্বাস করি উনি আপনার কাছে অনেক সুন্দর একজন, আমার অনেক তথ্য পাবেন, এবং আমি নিজেকে খুব আনন্দ মনে করি যে ওনার মতন একজন বিজ্ঞ আলোচকের সাথে আমি আসতে পারলাম। জি, আপনার কাছে চলে আসতে চাচ্ছি। যেরকমটা আসলে আমরা জানতে চাচ্ছিলাম, ব্যাংকিং খাতের যে ওভারঅল পরিস্থিতি, আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ। যারা এটিএনের দর্শক শ্রোতা আছেন দেশে এবং বাইরে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার শ্রদ্ধেয় সহ আলোচক, উনি এর মধ্যেই আমার সম্বন্ধে যা বলেছেন, ধন্যবাদ। উনিও সম্মানিত মাননীয় সাংসদ এবং একজন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, এবং যেই প্রশ্নটা আপনি করলেন আর কি, যে ব্যাংকিংয়ের এখনকার যেই সময়টা যাচ্ছে, আসলে তো এই বর্তমান সরকার একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, আপনিও বললেন। ভঙ্গুর অর্থনীতি মূল কিন্তু ব্যাংকিং সিস্টেম, এবং একটা ভঙ্গুর ব্যাংকিং সিস্টেমও পেয়েছেন ওনারা, সরকার। তবে মানে আশার বিষয় হলো যে গভর্নমেন্ট এটাকে খুব হাইলি প্রায়োরিটি দিয়ে
ব্যাংকিং সিস্টেমটাকে ঠিক করার জন্য কাজ শুরু করেছেন, এটা খুবই লক্ষণীয়। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু ভালো পদক্ষেপ নিয়েছেন। আর সবচেয়ে বড় বিষয় হলো ধরেন ব্যাংকিং সিস্টেম হলো অর্থনীতির চালিকা শক্তি। তো আমাদের ব্যাংকিং সিস্টেমটা যত শক্তিশালী হবে, যত গুড গভর্নেন্স এনশিওর করা যাবে, তত আমাদের অর্থনীতির জন্য এটা নিঃসন্দেহে ভালো হবে। তো বাংলাদেশ ব্যাংকের বর্তমান ম্যানেজমেন্ট, গভর্নর সাহেব সহ মাননীয় অর্থমন্ত্রী বা যদি বলি সরকার, দেখেন কর্মসংস্থান সৃষ্টির জন্য বেশ কিছু ভালো পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে এটা করার জন্য দরকার হলো ফাইন্যান্সিয়াল ইয়েটাকে মানে ভাইব্রেন্ট করা। ওই জন্য বাংলাদেশ ব্যাংক দেখেন 60,000 কোটি টাকার একটা প্যাকেজ ঘোষণা করেছে আপনার যে বন্ধ যেই ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো চালু করার জন্য। কারণ আপনার যদি বিজনেস রান না করে, কর্মসংস্থান যদি না হয়, উৎপাদন যদি না হয়, তাহলে তো আমার মানে রেভিনিউ কোত্থেকে আসবে, কর্মসংস্থান কীভাবে হবে? ওই জন্য রাইটলি বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিয়েছে যে তারা একটা বড় প্যাকেজ বলা যায় 60,000 কোটি টাকার, এবং ইতিমধ্যে তারা রিসেন্টলি একটা স্পেশাল সুযোগও দিয়েছে। নট অনলি যে আপনারা জানেন যে খেলাপি ঋণ এখন বেশ ঊর্ধ্বমুখী ছিল, এটা আবার কিছুটা এখন ওনারা চেষ্টা করছেন নিয়ন্ত্রণ করার জন্য। 35-এর উপরে ছিল আমি যদিও জানি, এখন 30-এর মধ্যে আসছে। এবং খুবই সাম্প্রতিক সময় একটা তারা আরেকটা সুযোগ দিয়েছে, যারা খেলাপি, প্রকৃত খেলাপি যারা, তারা যাতে সুদমুক্ত সুযোগ নিয়ে, এটা অবশ্য অল্প সময়ের জন্য দেওয়া হয়েছে আমি যদিও জানি, 6 মাসের জন্য। তো ওনারা আশা করি যে ব্যাংকিং সিস্টেমটা খুব অচিরেই, এবং আমি দেখলাম গভর্নর সাহেব ওই যে মুদ্রানীতিতে বলেছেন যে 18 মাসের ওনারা একটা স্কিম নিয়েছেন। আগামী 18 মাসের মধ্যে তারা খেলাপি ঋণ একটা উল্লেখযোগ্য সংখ্যক পর্যায়ে নিয়ে আসবেন, যাতে নিচের দিকে নিয়ে আসবেন। এই যে খেলাপি ঋণ, এই বিষয়টি আপনি তুলে ধরলেন, এটি কমানোর জন্য আসলে কি কি কঠোর পদক্ষেপ নেওয়া যেতে পারে? আমি এর মধ্যে বলেছি বাংলাদেশ ব্যাংক দুটো ভালো উদ্যোগ নিয়েছে। এর মধ্যে দুটো আইন করার প্রস্তাব ওনারা দিচ্ছেন গভর্নমেন্টকে যতদূর জানি। সেই দুটো আইন হলো একটা, এই যে আমাদের অর্থ ঋণ যে আদালত আছে, এখন অনেক সময় লাগে একটা কেস ডিসপোজাল হইতে, 6 মাসের মধ্যে যাতে আবশ্যিকভাবে ডিসপোজাল দেওয়া যায়, এটার জন্য ওনারা অ্যামেন্ডমেন্ট আনছেন। আর একটা ইয়ে করছেন ওনারা, যে নতুন একটা আইন, ওই ডিস্ট্রেস অ্যাসেটস যেগুলো আর কি, মানে টক্সিক অ্যাসেট যদি বলি আর কি, ওনারা টক্সিক শব্দটা ইউজ করেছেন। টক্সিক যে অ্যাসেটগুলো, এই অ্যাসেটগুলো যাতে ব্যাংক অন্য একটা কোম্পানির কাছে বিক্রি করে দিতে পারে বা হস্তান্তর করে দিতে পারে, এই জন্য নতুন অ্যাসেট ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নামে অ্যাক্ট নামে একটা আইন করার জন্য ওনারা গভর্নমেন্টকে প্রস্তাব দিচ্ছেন। তাহলে এই দুইটা যদি ওনারা কার্যকরী করতে পারেন, খেলাপি ঋণ কিন্তু অনেক কমে আসবে। ইন এডিশন বাংলাদেশ ব্যাংকের যে সুপারভিশনের যে বাংলাদেশ ব্যাংক আরেকটা ভালো কাজও করেছে ইতিমধ্যে, যে আপনার রিস্ক বেস সুপারভিশন, এটা আমারও সুযোগ হয়েছিল কাজ করার। তো রিস্ক বেস সুপারভিশন এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক এটা অলরেডি জানুয়ারি থেকে ইমপ্লিমেন্ট করছে। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আর কি। তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যদি এই কাজগুলো যদি সিরিয়াসলি করতে পারে, ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে খেলাপি ঋণ অবশ্যই কমে আসবে। কিন্তু পাশাপাশি সুযোগও দিতে হবে। শুধু আইন করে আমি খুব টাইট করলাম, হ্যাঁ, ধরপাকড় করলাম, এর চেয়ে বেশি প্রয়োজন হবে সাপোর্টিভ রোল। কারণ অনেক বিজনেসম্যানই আমি চাকরি জীবনে দেখেছি, ওনারা সিচুয়েশনাল কারণে, নানান কারণে ওনারা বিজনেসে ইয়েতে পড়েছেন, সমস্যায় পড়েছেন। এবং আরেকটা ভালো খবর দেখলাম যে সেন্ট্রাল ব্যাংক করেছে, বড় বড় যারা গ্রুপ, যারা এখন খুব প্রবলেমে আছে, ওদেরকে একটু নীতি সহায়তার পাশাপাশি আমার মনে হয় যে তারা গাইডেন্সও দিচ্ছে।
দ্যাট ইজ মানে খুবই সুখবর। এটা সেন্ট্রাল ব্যাংক আগে কখনো করে নাই আর আগে। তো আমার মনে হয় এই স্টেপসগুলো যদি ঠিকমতো করতে পারে, সেন্ট্রাল ব্যাংক ইমপ্লিমেন্ট করতে পারে, খেলাপি ঋণ অবশ্যই আমরা অনেক কমিয়ে আনতে অনেক পারবো। কমিয়ে আনতে পারবো, আমরা সে ব্যাপারে যথেষ্ট আশাবাদী। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্টস এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম খুবই সমসাময়িক একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে জাতীয় বাজেট, ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ, সুযোগ ও অর্থনীতিতে প্রভাব। সাথে আছেন দুজন বিশেষজ্ঞ আলোচক, আপনার কাছে চলে আসতে চাচ্ছি। আমরা বিভিন্ন কার্ডের প্রতিশ্রুতি দেখেছি এবং এর বাস্তবায়নও দেখছি। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড, এই দুটি কার্ড কিন্তু উঠে এসেছে এবং সেই কার্ডগুলোকে আসলে ভোট পাওয়ার কোনো পায়তারা ছিল নাকি এগুলো আসলেই কার্যকর হবে এবং এর ফলে বাজেটে আসলে এর কোনো ঘাটতি পড়বে কিনা সে বিষয়ে জানতে চাচ্ছি। সুন্দর একটা প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা এখন অনেকেই অনেকের বার্তায় বিভিন্নভাবে এটা প্রকাশ করে থাকেন। আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি একজন বিজ্ঞ মানুষ। দেশকে নিয়ে উনি বিদেশে বসেও অনেক চিন্তা ভাবনা করে বড় একটা পরিকল্পনা নিয়ে বাংলাদেশে আসছেন এবং সেই পরিকল্পনাগুলি আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে। তার মধ্যে একটা হলো ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড। দেশের প্রান্তিক মানুষের কথা উনি ভাবতেন বলেই আমি এই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডটা উনি ইন্ট্রোডিউস করেছেন। ফ্যামিলি কার্ড অ্যান্ড কৃষক কার্ড বলার আগে আমি একটা বাস্তব ঘটনা আমি বলতে চাই। মরহুম সাইফুর রহমান সাহেব, উনি একজন সফল বাংলাদেশের অর্থনীতি ছিলেন এবং সফল অর্থমন্ত্রী ছিলেন। ওনার কাছাকাছি থাকার সুযোগ আমার হয়েছিল। আমি অনেক কিছু ওনার কাছ থেকে শিখেছি। দেশে যখন ভ্যাট প্রবর্তন হবে তখন উনি একদিন ওনার বাসায় দিয়ে সকালে নাস্তা করার সময় আমার পাশেও ছিল ওই যে প্রফেসর ডক্টর আলাউদ্দিন সাহেব। তখন কথা বললেন, জালাল, ভ্যাট জিনিসটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, তোমার কাছ থেকে আমি শুনছি ভ্যাটটা আমাকে একটু বোঝাও, জিনিসটা কি, তুমি কি বুঝো ভ্যাট সম্পর্কে? তা আমি বললাম, স্যার, এটা একটা সুন্দর একটা জিনিস, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আমি তো বুঝলাম না ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা কি, এটা আমরা কেন অ্যাপ্লাই করবো, এখান থেকে বিলে রাজস্ব আদায় হবে। এই আমার দৃষ্টিতে দেখছি যে এই দেশের মানুষকে, আমার যারা ট্যাক্স পে করে তাদেরকে মানে বিরক্ত করা হবে, তারা এটা সহজে গ্রহণ করবে না। তাই বললাম, স্যার, এই ভ্যাট হলো যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলতে আমরা ভাত খাচ্ছিলাম, খাচ্ছিলাম, খিচুড়ি খাচ্ছিলাম তখন, যে এই যে খিচুড়িটা পাক করছে, এটা ধরেন 100 চাল ছিল, 100 চাউলের দাম ছিল 50 টাকা। এই চালটা যখন পাক করার পরে এটা ভাতে রূপান্তরিত হলো, এটা যদি কোনো হোটেলে বিক্রি করতো তো এই 1 কেজি চাল 10 প্লেট করে হলে 10 টাকা হলে 100 টাকা বিক্রি হতো। কিন্তু মূল চালটার দাম হলো 50 টাকা কেজি চালের দাম। এই যে এটা 50 টাকার চাল রূপান্তরিত হলো 100 টাকা, এর মাঝে যে 50 টাকা ব্যবধান হলো, এটা হলো ভ্যালু অ্যাড হলো এখানে। ওই যে 50 টাকা বাড়লো তার একটা অংশ সরকারকে ট্যাক্স দেবে, তো ভালো জিনিস। কিন্তু এটা নিয়ে মাঠে আপনারা জানেন, যখন ভ্যাট এদেশে প্রবর্তন হয়, বিরোধী দল তখন কিন্তু ওয়াকআউট করছে, মিছিল মিটিং করছে, অনেক হরতাল করছে না। কিন্তু আজকে কিন্তু বাজেটের আমাদের রিসোর্সের মূল শক্তি হলো এই ভ্যাট থেকে মোর দেন 35 বা 34% টাকা এখান থেকে আসে। আর অনেক সেক্টর ফরেন রেভিনিউস থেকে আসে। আমি বলতে চাই, আজকের যে ফ্যামিলি কার্ড, এই কৃষক কার্ড, একদিন এই দেশের অর্থনীতির প্রাণদণ্ড হবে। কিভাবে হবে সেটা আমি বলতে চাই আপনাদেরকে। ফ্যামিলি কার্ডের যে টাকাটা যায় এক গরিবের কাছে যায়, তাই না, দিনমজুরের কাছে যায়, অসহায় মা বোনদের কাছে যায়। ধরেন একটা কথা বলেন, উনি 2,500 টাকা পেলেন, টাকাটা পাওয়ার পরে উনি কি করবেন? উনি কিন্তু সিন্ধুকে টাকা আটকে রাখবেন না। টাকাটা পাওয়ার পরে উনি সরাসরি মার্কেটে গিয়া ডাল কিনবে, চাল কিনবে, তেল কিনবে, সাবান কিনবে, নুন কিনবে, তার নিত্য নৈমিত্তিক চাহিদা মেটানোর জন্য। তার মানে কি, এই 2,500 টাকা কিন্তু সরাসরি আমাদের অর্থনীতির যোগ হলো। আর একটা অর্থনীতি বড় হয়
বা একটা বড় অর্থনীতি দাঁড়িয়ে থাকে ছোট ছোট ট্রানজ্যাকশনের উপরে, যাকে বলা হয় মাইক্রো ইনভেস্টমেন্ট এক মাইক্রো ট্রানজ্যাকশন। তো ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, তো এগুলো মাইক্রো ইনভেস্টমেন্ট। সরকার মাইক্রো ইনভেস্ট করতেছে, আর এই মাইক্রো ইনভেস্টমেন্টটা মাইক্রো ট্রানজ্যাকশনে রূপান্তরিত হচ্ছে। একটা দেশের অর্থনীতি তত বড় হবে যত বেশি ট্রানজ্যাকশন হবে, যত বেশি ট্রানজ্যাকশন হবে, মোর ট্রানজ্যাকশন, মোর ফ্লো, মোর মানে ততই বেশি প্রবৃদ্ধি লাভ করবে। তা আমাদের দেশের যে বাজেট বলি, গরিবের সবচেয়ে বেশি অবদান বেশি, কারণ তাদের টাকাটা সরাসরি আমাদের অর্থনীতিতে যোগ হচ্ছে, আর ধনীরা কিন্তু টাকাটা যোগ করে না, যোগ কম হয়, করে না তা না কেন? কারণ ধনীরা কি করে, টাকা পাইলে এরা ওই গোল্ড কিনে, স্বর্ণ কিনে, কিনে, সিন্ধুকে আটকে রাখে টাকা। যেই টাকাটা সিন্ধুকে আটকে রাখে, যে টাকাটা গোল্ড কিনা হয়, ডায়মন্ড কিনা হয়, ওটা কিন্তু আমাদের অর্থনীতি যোগ হচ্ছে না, বরং আমাদের যে জিডিপির একটা বিরাট অংশ তালাবদ্ধ হয়ে রইল। তো সুতরাং এই কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড, এটা হবে আমাদের এই শুরু হলো আমাদের অর্থনীতির মানে মূল দণ্ড হিসেবে কাজ করবে, কাজ ভিত্তি হিসেবে কাজ করবে। কারণ ফর্মুলাটি হলো ছোট ছোট ইনভেস্টমেন্ট, ছোট ছোট ট্রানজ্যাকশনেই একটা বড় অর্থনীতিকে তৈরি করে বা একটা বড় অর্থনীতির দাঁড় হয়ে থাকে। সে সূত্র অনুযায়ী এই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড আমাদের অর্থনীতির বড় স্তম্ভ, এবং একদিন এটা আরও বড় হবে। এটার উপর ভিত্তি করেই এই ব্যাটের মতন রূপ ধারণ করবে। সুতরাং এটা আমাদের মাননীয় অর্থমন্ত্রীর এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা, এটা অত্যন্ত বাস্তবধর্মী এবং দেশের জন্য সমৃদ্ধি বয়ে আনবে, এতে কোনো সন্দেহ নাই। এটা নিয়ে কোনো আলোচনার যে সমালোচনা করেন, আসলে যারা বোঝেন না তারা সমালোচনা করেন। যেটি বলছিলাম, এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, কিন্তু আসলে দেখার বিষয় এটি যে কৃষক কার্ডের যে সুবিধাটা, সেটি আসলে কৃষক প্রকৃত অর্থে পাচ্ছে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। আপনার কাছে চলে আসতে চাচ্ছি, আপনার কাছে যে বিষয়টা রাখছি, এই যে আপনি যদি আমাকে প্রশ্ন করে ওদিকে চলে যান, আমি আমাকে প্রশ্ন কৃষকরা পাবে কিনা, আপনার কাছে আবারও কৃষকই পাবে, হ্যাঁ, ফ্যামিলি কার্ড ফ্যামিলিরই পাবে। জি, আমরা এই প্রশ্নে আবারও আসছে, আপনার কাছে চলে আসতে চাচ্ছি। এই যে সামগ্রিক যে অবস্থা, সেই অবস্থায় কিন্তু সাধারণ মানুষজন কিন্তু ব্যাংকিং সেক্টরে একটি আস্থাহীনতার মধ্যে ভুগছে, যেরকমটা আপনিও বললেন। কি কি পদক্ষেপ আসলে নেওয়া যেতে পারে আস্থাহীন মানুষের আস্থা ফেরানোর জন্য? ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাননীয় অর্থমন্ত্রীও বলেছেন এবং বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর সাহেব বলেছেন যে আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্যই হলো ব্যাংকিং সেক্টরে আস্থা ফিরিয়ে আনা। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই দুর্বল ব্যাংকগুলো, এই ব্যাংকগুলো নিয়ে একটা বাংলাদেশ ব্যাংক একটা রেজুলেশন ডিপার্টমেন্টও তৈরি করেছে তাদেরকে স্পেশালি টেক কেয়ার করার জন্য, এবং তারাও তাই কিছু ব্যাংক নিয়ে একটা সম্মিলিত ইসলামী ব্যাংক হয়েছে। যদিও তাদের আমানতকারীরা মধ্যে এখনো অসন্তোষ আছে, তারপরে বাংলাদেশ ব্যাংক কিন্তু বলেছে যে, এবং আমি যতদূর দেখেছি পার্লামেন্টেও মাননীয় অর্থমন্ত্রীও বলেছেন যে আমানতকারীরা তাদের পাবেন। তো বাংলাদেশ ব্যাংকের রুলটা এখানে খুব মুখ্য। নিঃসন্দেহে বাংলাদেশ ব্যাংকে এখন যেই পদক্ষেপগুলো নিয়েছে, আশা করি ব্যাংকিং সিস্টেমের যদি ঠিক হয়ে যায়, হেলথ ঠিক হয়ে গেলে পর্যায়ক্রমে আমার মনে হয় একটু সময় লাগবে, কারণ আগেই বলেছি, আপনারাও জানেন যে একটা ভঙ্গুর ব্যাংকিং সিস্টেম এই গভর্নমেন্ট পেয়েছে। তো ধরেন এত বছরের যেই জঞ্জাল বা কি বলবো যে ক্ষত, এই ক্ষত শুকাইতে তো একটু সময় দিতে হবে সরকারকে। 4 মাসের মধ্যে আমাদের সম্মানিত সহ আলোচক বললেন যে দেখেন বর্তমান সরকার অনেকগুলো অর্থনৈতিক কর্মসূচি কিন্তু হাতে নিয়েছেন। তো আমার মনে হয় যে ব্যাংকিং সেক্টরটাও আশা করি খুব দ্রুতই তারা ঘুরে দাঁড়াবে, এই জন্য যে পদক্ষেপগুলো বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে নিয়েছে, আইনি পদক্ষেপ সহ, এবং বাংলাদেশ ব্যাংকের আরেকটা পাশাপাশি এটাও খেয়াল রাখতে হচ্ছে যে মূল্যস্ফীতিটা, মূল্যস্ফীতির কে কন্ট্রোল করার জন্য আপনি দেখেন যে তারা মুদ্রানীতিতে কিন্তু পলিসি রেট যেটা ছিল আগের এটাই রেখেছে, যদিও আমাদের কিছু অনেক ব্যবসায়ীরা একটু মন খারাপ করেছেন এর জন্য, কিন্তু মূল্যস্ফীতিটাও তো আমাদের কন্ট্রোলে রাখতে হবে। সেই জন্য
আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক রাইটলি এগিয়ে যাচ্ছে এবং তারা তো বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেমন আপনার যদি রিকভারিটা যদি করতে পারে, খেলাপি ঋণটা যদি তারা ঠিকমতো আদায় করতে পারে, তাহলে দেখা যাবে যে এক সময় কনফিডেন্সটাও বাড়বে। বাংলাদেশ ব্যাংকে খুব মানে স্ট্রং ভূমিকা পালন করতে হবে, যে যারা ঋণ খেলাপি, বিশেষ করে যারা স্বেচ্ছায় খেলাপি, ইচ্ছে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এবং আমানতকারীদের জন্য আমি একটা রিপোর্টে দেখলাম বিশ্ব ব্যাংকের, আমানতকারীদের সুরক্ষা করার জন্য একটা কাঠামো তৈরি করার জন্য ওনারা পরামর্শ দিয়েছেন। এখন আপনারা জানেন যে একটা ইন্স্যুরেন্স করা আছে আমানতকারীদের, ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম, এবার বোধহয় গভর্নমেন্ট দ্বিগুণ করেছে। যে তো এই জায়গাগুলোতে প্রয়োজনে যদি দরকার হয় আরও কাজ করতে হবে বাংলাদেশ ব্যাংকে, যাতে মানুষের সাধারণ আমানতকারীরা যাতে বিশ্বাস করতে শুরু করে যে বাংলাদেশ ব্যাংক, দেশের কেন্দ্রীয় ব্যাংক আমাদের পাশে আছে। এই ধরনের দৃশ্যমান আরও কিছু পদক্ষেপ আমার মনে হয় নিলে অবশ্যই আমানতকারী আস্থা ফিরে পাবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে দিয়ে আসলে আপনার কাছ থেকে ছোট্ট একটি উত্তর চাচ্ছি। যেরকমটা ওনার কাছে চলে গেলাম যে আস্থাহীনতার একটি বিষয় চলে আসলো, সেই বিষয়টি আসলে এই যে কৃষক কার্ডের যে বিষয়টি বললাম, যে এখানেও কিন্তু সাধারণ মানুষ একটা আস্থাহীনতার মধ্যেই কিন্তু ভুগে থাকে বিগত সময়ে আমরা যেরকমটা দেখেছি। এই সরকারের আমলে আসলে কি চমক থাকবে বা কি এরকম বিষয় থাকবে যে যাতে সাধারণ মানুষ আস্থা ফিরে পাবে? বাংলাদেশটাকে যদি আমরা মনে করি একটা পরিবার, আপনার একটা সংসার আছে, আমার একটা সংসার আছে, সংসারে যিনি কর্তা তার উপর নির্ভর করে তার পরিবারের সদস্যদের সুখ দুঃখের ব্যাপারটা। তাই বাংলাদেশ এটা একটা সংসার, এই সংসারে 18 কোটি মানুষ আছে। এই সংসারে যিনি হর্তা, এখন কর্তা, যাকে আমরা সরাসরি ভোট দিয়ে যার হাতে দায়িত্ব দিয়েছি, তিনি হলেন কে? জনাব তারেক রহমান সাহেব। তারেক রহমান সাহেবকে এই দেশ কেন সারা বিশ্বেই চিনেন, যার বাবা নিজে যুদ্ধ করেছেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, আবার সেই দেশটাকে গড়ার জন্য তিনি ক্ষমতা নিয়ে দেশে কাজ করেছিলেন। আর ধারাবাহিকতায় আবার ওনার স্ত্রী, যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাতা, উনি এই দেশটাকে উনি 2 না 3 বার উনি দায়িত্ব ছিলেন। আজকে আল্লাহ ওনাকে দায়িত্ব দিয়েছেন। এদের জীবন, পারিবারিক ইতিহাস দেখেন, জীবন ইতিহাস, সেখানে কোনো ধরনের নেগেটিভ কোনো এফেক্ট নাই। ওনার দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করে গেছেন, ওনার বাবা করেছেন, ওনার মা করে গেছেন, উনিও করতেছেন। উনি যেই মাপের একজন মানুষ, দেখেন ওনার চলাফেরা সাধারণ। উনি রাজকীয় পরিবেশ উনি বর্জন করে সাধারণ মানুষের সাথে সাধারণ পোশাকে মিশে দিন রাত উনি 24 ঘন্টা কাজ করে যাচ্ছেন। যেখানে ঘরের সংসারের যিনি কর্তা, ওনার প্রতি সকলের প্রতি আস্থা দিন দিন বাড়ছে আছে। এবং যাদের ছিল না, তারা কিন্তু আমরা রাস্তাঘাটে শুনি তারেক রহমান সাহেব তো এ তো ওনার বাবার চেয়ে, মার চেয়ে অনেক বেশি কর্মঠ, অনেক বেশি মানবিক গুণে, বিভিন্ন গুণে গুণান্বিত। তো যেখানে কর্তা আমাদের ঠিক আছে, সংসারে যিনি হাল ধরেছেন, ওনার প্রতি আমাদের সকলের যেহেতু আস্থা আছে, তো সুতরাং এখানে লুটপাট করা, কৃষক কার্ড কৃষকই পাবে, ফ্যামিলি কার্ড ফ্যামিলিরই পাবে, অন্য কেউ পাওয়ার সুযোগ নাই, পায়ও নাই, পাবেও না, আর পাওয়ার সুযোগও থাকবে না। যেগুলি আসলে পাঁচল লেগে কিছু তো কথা বলবেই, সব ভালো কাজ করলে গিয়ে সবাই সেটা গ্রহণ করে না। এখানে তো কিছু তো আল্লাহর বান্দা তো আছে ম্যাক্সিমাম, কিছু শয়তানের বান্দাও তো আছে, তো এরা তো কিছু তো অপপ্রচার করবেই। আপনি কেউ দেখাইতে পারবে যে একটা ফ্যামিলি কার্ড কোনো মহিলা, কোনো ধনী লোক পাইছে? নো। যেগুলি আপনারা বিভিন্নভাবে, এগুলি আসলে সমালোচনার জন্য সমালোচনা করে থাকেন। এই সমালোচনাদেরকে আমি অভিনন্দন জানাই। এতে আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা সংশ্লিষ্ট কর্মকর্তারা ওনার সজাগ থাকবেন, সঠিকভাবে কাজ করবেন। আলোচনা সমালোচনা সেটি থাকবে, সেটি খুবই স্বাভাবিক বিষয়, এবং সেই সমালোচনাকে উতরে অর্থনীতির অবস্থা ঘুরে দাঁড়াবে, আমরা সেটি প্রত্যাশা করছি। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছে তাদেরকে ধন্যবাদ, এবং এটিএন বাংলাকেও।
জি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জি দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আসলে চেষ্টা করেছি বর্তমান বাংলাদেশের অর্থনীতিতে আসলে কি কি চ্যালেঞ্জ আছে, সেগুলো আসলে কিভাবে সংস্কার করা যেতে পারে এবং ভবিষ্যতে আসলে কি কি করণীয় সেই বিষয়গুলো তুলে ধরার জন্য। আশা করছি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকবেন।